হ্যালো ভিউয়ার্স, আমি মিষ্টি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল আইকন এক্ষুনি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলিতে লাইক দিয়ে শেয়ার করতে মোটেও ভুলবেন না। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। কালো পোশাক পরে আবির বড় বাড়ি থেকে বের হলো। নেহা কালো কোট পরা লোকটা চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। কে লোকটা? আমাদের বাড়ি থেকে এভাবে কেন বের হচ্ছে? চোর? না না, চোর হলে এভাবে তো হেঁটে যাবে না। লোকটার হাঁটার মধ্যে একটা অন্যরকম ভাব আছে, যা সচরাচর চোরদের থাকে না। তাহলে কে? বাড়ির কেউ? বাড়িতে এমন কে আছে বাবা? দূর, বাবা এভাবে কেন বের হবে? তাহলে কি হবে? আবির? আরে দূর, আবিরের মতো হাবা গোবা টাইপের খ্যাত লোক এভাবে যাবে নাকি? কিন্তু সেদিন তো কেমন যেন কাপড় পরে এসেছিল বাড়িতে, গভীর চাহনি ছিল। তবে কি এইটা সত্যি আবির? আমি কি পিছু নেব? কেন সে এভাবে বৃষ্টির মধ্যে বের হয়েছে? নেহা কথাগুলো ভাবতে ভাবতে কখন যে সেও বাড়ি থেকে বের হয়ে পড়েছে সেও জানে না। বাড়ি থেকে বের হতেই দেখে সেই কালো পোশাক পরা লোকটা দামি কালো গাড়িতে করে চলে যাচ্ছে। নেহা অবাক হয়, আবারও মনে মনে বলে, যদি আবির হয় তাহলে এত দামি গাড়িতে করে কোথায় যাচ্ছে? এত দামি গাড়ি তো আমাদেরও নেই, এমনকি সে নিজেই ড্রাইভ করে যাচ্ছে। কিন্তু আবির যদি না হয় তাহলে কে? বাসায় তো এমন কেউ নেই। নেহা আবারও ভাবতে ভাবতে নিজের গাড়ি নিজেই চালিয়ে আবিরের পিছন যেতে থাকে। আবিরের গাড়িটা চেনা রাস্তা পেরিয়ে কোনো এক অচেনা রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে। আবির গাড়ির কেবিনের ড্রয়ার থেকে সিগারেট বের করে জ্বালিয়ে টানতে থাকে। গাড়িতে এসি লাগানো, সাথে এলইডি মনিটর টিভি, মিউজিক সিস্টেমও উন্নত মানের। আবির দ্রুত গাড়ি চালাতে থাকে। মুখের রংটা ক্ষণে ক্ষণে পাল্টে যাচ্ছে। কয়েকটা সেকেন্ডের জন্য আবির মাঝে মাঝে চোখ দুটো বন্ধ করেছে। তখনই অর্কের মায়া মায়া মুখটার পিছনে থাকা বেইমানির মুখটা চোখে ভাসতে থাকে। আর তার সাথে ভাসতে থাকে আরও কয়েকজন চেনা মুখগুলোর প্রতিচ্ছবি। আবির লোকালয় ছেড়ে অনেক দূরের জঙ্গলের একটি রাস্তায় চলে আসে। পিছনে নেহাও তার গাড়ি চালিয়ে আবিরকে ফলো করতে থাকে। হঠাৎ করে নেহা খেয়াল করে পিছনে আরও একটি গাড়ি। নেহা ব্যাক গ্লাসে তাকিয়ে দেখে সেটাও একটি দামি গাড়ি। নেহা আরো অবাক হয়, এক মুহূর্তের জন্য ভাবতে থাকে, আমি কি এখানে বসে বড় কোনো ভুল করলাম? নেহা আবারও পেছনের গাড়িটার দিকে তাকায়। আরো বেশি অবাক হয়, কারণ আরো একটি গাড়ি পেছনে এগিয়ে আসছে। মানে এই চিকন রাস্তায় পরপর চারটে গাড়ি, যার প্রথমটাতে নেহার অপরিচিত কেউ বসা আছে, আর তার পেছনেই নেহার গাড়ি, আর নেহার গাড়ির পেছনে আরো দুইটা গাড়ি, যেন কোনো গাড়ির রেসের প্রতিযোগিতা হচ্ছে। আবির আরো কিছু দূর এগিয়ে গিয়ে গাড়িটা রাখে বিশাল একটা জায়গায়। বড় একটি জঙ্গল, সেই জঙ্গলের মাঝখানে ছোট্ট বড় গাছ কেটে ফাঁকা জায়গা করা। সেই জায়গাতে গোল করে আরো অনেকগুলো গাড়ি পার্ক করা। আবির তার গাড়িটা ঠিকমতো পার্ক করে গাড়ি থেকে নামে। নেওয়া কিছুটা দূরে তার গাড়ি থামিয়ে গাছের আড়ালে গিয়ে দাঁড়ায়। আবির গাড়ি থেকে নামে, কালো রঙের ছেঁড়া ছেঁড়া স্টাইলের প্যান্ট পরা, মুখে মাস্ক আর গায়ে লম্বা কালো টুপির সাথে কোট, হাতে একটা পিস্তল। আবির ধীর পায়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে, যেখানে নেহা দেখতে পায় মাঝখানে কয়েকজন একই পোশাক পরে দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে উবু হয়ে মাটিতে পড়ে আছে একজন ছেলে। নেহা ধরে নিয়েছে এটা আবির হতেই পারে না, কারণ আবিরকে দেখার পর নেহা যতদূর জেনেছে, নেহা বিড়বিড় করে কথাগুলো বলতেই হঠাৎ শুনতে পায় নেহা কেমন যেন চুপসে যেতে থাকে। নেহা মনে মনে বলে, তাহলে আমাদের বাড়িতে থেকে যে বের হয়েছে এখানে এসেছে সে নিলয়। আচ্ছা, নিলয় কে? নিলয় কোথায় যেন নামটা শুনেছি, বই, ম্যাগাজিন, ইয়েস, ম্যাগাজিনে নামটা পড়েছি। তার মানে এইটাই কি সেই দ্য কিং অফ মাস্তান রকস্টার? কিন্তু সে আমাদের বাড়ি কি করছিল? আর যে নিলয় ভাই বলে ডাকলো তার কণ্ঠটাও কেমন যেন চেনা চেনা লাগছে, কিন্তু মনে করতে পারছি না। কি হবে? নতুন করে ছেলে? হ্যাঁ, আশরাফ নাম ছিল ছেলেটার।
নতুন এসেছিল ভার্সিটিতে। এরপর কয়েকদিন আর দেখা যায়নি। তার মানে সেও কি নিলয়ের লোক ছিল? নেহা আর ভাবতে পারে না। বৃষ্টির গতি বেড়ে চলেছে। নেহা দেখে নিলয় সে ছেলেগুলোর সামনে দাঁড়ায়, ধপ করে মাটিতে বসে পড়ে উবু হয়ে থাকা ছেলেটার সামনে। হাত দিয়ে গলাটা শক্ত করে ধরে টেনে তোলে নিলয়। কেমন আছিস মহিন? নেহা শুনতে পায় নিলয়ের কণ্ঠ, কিন্তু কেমন যেন অন্যরকম লাগছে। হয়তো মাস্কের কারণে কণ্ঠটা ঠিক ধরতে পারছে না নেহা। নতুন একটি ভয়েস। ভাইয়া, আমাকে মাফ করে দিন, আমি কিছু করিনি। নিলয় কখনো অন্য কাউকে মারে না, যতক্ষণ অবধি নিলয়কে কেউ ক্ষতি না করে। তাহলে ভাইয়া আমাকে ছেড়ে দিতে বলেন, আপনার লোকেরা আমাকে অনেক মেরেছে। যা। ধন্যবাদ ভাইয়া। মাহিন বসা থেকে উঠে দাঁড়ায়। পায়ে তার প্রচণ্ড ব্যথা অনুভব হওয়াতে সে আবারও বসে পড়ে। নিলয়ের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকায়। নিলয় মাহিনের দিকে পিস্তলটা এগিয়ে নিয়ে যাবে, তখনই মাহিন নিলয়ের দিকে তাকিয়ে কান্না করে দেয়। মাহিন আবারও বলে, ভাইয়া আমাকে দয়া করে ছেড়ে দিন। নিলয় কোনো কথা বলে না, কেবল একটু শব্দ করে হাসেও। সাকিব নামের ছেলেটা মাহিনের বাহুতে রড দিয়ে জোরে বাড়ি দেয়। মাহিন সাথে সাথেই আত্মচিৎকার দিয়ে পড়ে যায়। নিলয়ের দিকে তাকিয়ে কান্না ভরা চোখে কিছু বলতে যাবে, তার আগেই নিলয় বলে, অর্ক, সৌরভ, রাহাত এরা কোথায়? আমি জানি না ভাইয়া, সত্যি জানি না। আপনি যেমন আমাকে দেখতে দেন না, আপনার মুখটাও কেউ দেখেনি। আর ওরা তো আপনারই লোক ছিল। আপনার মতো করে ওরা নিজেদেরকে হাইড করে রাখে। চুপ শালা, বোকা পাইছিস? তুই অর্কের কাছের লোক, তুই জানবি না? আর এটাও জানি তোরা এখন ঢাকাতেই আছিস। এখন বল, কোথায় ওরা? ভাইয়া সত্যি বলছি, আমি জানি না। শার্ট করে একটা গুলির শব্দ শোনা যায়। মাহিনের দেহটা মাটিতে পড়ে যায়। নিলয় উঠে দাঁড়ায়। ওর সামনে থাকা সাকিব, আরশাব, হাসান, মেহেদি আর সায়নের দিকে তাকিয়ে গম্ভীর গলাতে বলে, কে গুলি করলো তোদের মধ্যে? সবাই অবাক হয়। নিলয়ের এমন কথা শুনে সবাই একে অপরের দিকে তাকিয়ে থাকে। ওরা সবাই ভাবছে নিলয় মাহিনকে গুলি করেছে, আবার নিলয় ভাবছে ওদের মধ্যে কেউ মাহিনকে মেরেছে। কিন্তু দুজনের মধ্যে কেউই মাহিনকে মারেনি। সবাই অবাক হয়। কে মারলো ওকে? জানি না ভাইয়া। তার মানে পিছন থেকে? নিলয় পিছনে তাকায়। সাকিবদের গাড়ির আলোতে স্পষ্ট একটি গাড়ি দেখতে পায় নিলয়। নিলয় আরো অবাক হয়, কারণ গাড়িটা শফিক সাহেবের। দূর থেকে বোঝা যাচ্ছে এটা। তবে কি শফিক সাহেব মহিনকে মারলো? কিন্তু কেন? উনি তো এমনটা করবে না। তাহলে কি হতে পারে? নিহা? ধুর, সে কেন হতে যাবে? নিলয় সব ভাবতে ভাবতে গাড়িটার দিকে এগিয়ে আসে। নেহা গাড়ির পেছনে গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। নিলয়দের কাছে আসতে দেখে নেহা পালানোর জন্য যখনই দৌড়তে যাবে, তখনই কারোর হাতে ওর ধাক্কা লাগে। নেহা তাকিয়ে দেখে মুখটা ওর খুব চেনা। নেহা চিৎকার দিয়ে বলতে যাবে, তখনই সেই লোকটা নেহাকে ঝোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সাথে সাথেই সে দৌড়ে হারিয়ে যায় জঙ্গলের দিকে। নেহা কাদায় পিছলে পড়ে যায় সেখানে। হাতের নিচে অনুভব করে শক্ত কিছুর। সে ওটা হাতে নেয়। অন্ধকারে ঠিকমতো সে দেখতে না পেলেও অনুভব করে, বুঝতে পেরেছে এটা একটা পিস্তল, যা নিলয়ের হাতে দেখেছে একটু আগে। পিস্তলটা কোনো রকমে নিজের কাছে লুকিয়ে সে ওই জঙ্গলের দিকে এগিয়ে যেতে থাকে। আবির নিয়ার গাড়ির কাছে আসে। দরজা খোলাই ছিল, তার মানে নিলয়ের সন্দেহ ঠিক। শফিক সাহেব মহিনকে মেরেছে, কিন্তু না, এটা কি করে সম্ভব? কেন মারবেন উনি? দরকার হলে শফিক সাহেব নিজেই আমার জন্য মরতে রাজি। তাহলে কেন তিনি এমন করবেন? কিছুই তো মাথায় আসছে না। গাড়িটা ভালো মতো চেক করে চলে আসতে যাবে, তখনই দেখে আরো দুটো গাড়ি কিছু দূরে পার্ক করা আছে। আর শেষের যে গাড়িটা আছে, সেই গাড়ির উপরে একটি বড় ক্যামেরা লাগানো। আবির সহ সবাই সেই গাড়িটার কাছে যায়। অবাক হয় ওরা সবাই। ক্যামেরা ঠিকঠাক ভাবেই আছে, ভিডিও তখনও রেকর্ড হচ্ছে, কিন্তু কেউ সেটা হাতও দেয়নি। ভাইয়া মনে হয় কেউ জানে আমরা এখানে আসবো। আমাদের আসতে দেখে মনে হয় এই ক্যামেরাম্যান আর মহিনের খুনি পালিয়েছে। সব নষ্ট করে এখান থেকে চলে যা, আর মহিনের লাশটা পুলিশ স্টেশনের কাছে দিয়ে আসবি। কেন ভাইয়া, আমরা কি ধরা পড়তে যাচ্ছি? গুলিটা আমাদের কারো পিস্তল থেকে চলেনি। আর এখানে যারা ছিল তাদের মধ্যে কেউ একজন তোদেরকে চিনে ফেলেছে। তাই আমরা যে মহিনকে খুন করিনি সেটার প্রমাণ আমাদের পিস্তলগুলো।
কারণ যতদূর রেঞ্জ থেকে গুলি করা হয়েছে তা কোনো ডিজার্ট গান হবে না, যা আমাদের কাছে নেই। পুলিশ যদি তদন্ত করে, আবার যদি কেউ আজকের ঘটনা নিয়ে পুলিশদের সাক্ষী দেয়, তবুও কিছু পাবে না তারা। লাশটা যখন নিয়ে যাচ্ছিস তখন তারা ঠিকই বুঝবে যারা লাশ দিয়ে গেছে এগুলো তাদেরই কাজ। আর শোন, গাড়ি পাল্টি করে এক একজন এক এক দিকে চলে যা। তোদের জন্য যে কোনো একটা গাড়ি নিয়ে যাচ্ছি আমি, তোরা আমারটা নিয়ে যা। আবির আর দাঁড়ায় না, গাড়ি চালিয়ে চলে যায় সেই মেন রাস্তায়। আবির যে পথ দিয়ে আসছিল তার উল্টো পথ দিয়ে যেতে থাকে। হঠাৎ শুনতে পায় কারো জোরে আত্মচিৎকার। আবির গাড়িটা কষে ব্রেক করে। ওদের ওখানে বেশ খানিকটা দূরে আড়াল করে গাড়িটা রাখে। তাকিয়ে দেখে রাস্তার ওপাশে বড় একটি গাছের নিচে সাদা রঙের গাড়ি দাঁড়ানো, আর সেখানে দুজন ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার কণ্ঠ আবিরের খুব ভালো করে চেনা। মেয়েটা হলো নেহা। নেহা চিৎকার করে বলছে, ছাড় আমাকে, তোর মতো বন্ধু আমি কখনো দেখিনি। তুই আমার সাথে এটা কখনোই করতে পারবি না। ছি শিহাব, তুই এমন হবি ভাবতেই পারিনি। ছাড় আমাকে। চিৎকার করে লাভ নেই নেহা। রাকিবের কাছে নিয়ে যাবি না তুই? এটা করতে পারিস না, ছাড় বলছি। নেহা শিহাবের মুখে থুতু দেয়। শিহাব রেগে গিয়ে নেহাকে কষিয়ে একটা চড় মারে। নেহা শিহাবের গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। কপাল ফেটে রক্ত বেরোতে থাকে। নেহা অজ্ঞান হবে এমন সময় খেয়াল করে সেই নিলয় নামের লোকটা ওদের দিকে এগিয়ে আসছে। নিলয় হাতে পিস্তল নিয়ে এগিয়ে যাবে, তখনই শুনতে পায় আরও একটি গাড়ির বিকট ব্রেক কষার শব্দ। নিলয় দৌড়ে নিজের গাড়ির মধ্যে এসে প্রবেশ করে। নিলয় বাইরে তাকায়। শিহাব নেহাকে ধরে নিজের গাড়ির দিকে এগিয়ে নিয়ে যাবে, তখনই দেখে নিশি এগিয়ে আসছে ওদের দিকে। নিলয় তাড়াতাড়ি কাপড়গুলো চেঞ্জ করে নেয়। স্বাভাবিক কোট খুলে ভেতরে যেসব স্বাভাবিক কাপড় ছিল সেইগুলো পরে নিয়ে গাড়িটা আড়াল করে নিয়ে নিশির পেছনে গিয়ে দাঁড়ায়। নিশি জানেই না যে পেছনে কেউ একজন আছে। শিহাব যখনই নেহাকে তুলতে যাবে তখনই নিশি এসে বলে, কি ব্যাপার শিহাব, তুমি এখানে? আর নেহার এই অবস্থা কেন? কি হয়েছে ওর? ও, তুইও এসে গেছিস, তাহলে তো ভালোই হলো। রাকিবকে দুটো উপহার দিতে পারবো, নিশি আর নেহা। আহা, একদিকে অপমানের বদলা, অন্যদিকে ভালোবাসা। বেশ জমবে রে। মানে তুমি এভাবে কেন কথা বলছো? চুপ। শিহাব কোমর থেকে ছুরি বের করে নিশির দিকে এগিয়ে যেতেই পেছন থেকে কে যেন কোনো একটা ভারী কিছু দিয়ে শিহাবের মাথায় জোরে আঘাত করে। শিহাব ধপ করে পড়ে যায় মাটিতে। নিশি বোকার মতো তাকায় সামনের দিকে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে, বলেই ফেলে, আবির। আবির তাড়াতাড়ি বলে, এখানে থেকো না, নেহাকে নিয়ে চলো। পথে যেতে যেতে সব বলবো, আগে তাড়াতাড়ি এখান থেকে চলো। চলো। দুজনে নেহাকে ধরে নিচের গাড়িতে নেয়। তারপর গাড়ি চালিয়ে চলে আসতে থাকে নিচের গন্তব্যে। নিশি জানতে চায় আবিরের কাছে, তুমি এখানে কি করে? আর বলো না, আজ তো অনেক বৃষ্টি, মন চাইছিল একটু ভিজি। ছাদে আসতেই খেয়াল করি সাদা রঙের গাড়িটা নিহাদের বাড়ির সামনে পার্কিং করা। গাড়িটা শিহাবের তা আমি জানি, কিন্তু রাতে এখানে কেন তা জানার জন্য বাইরে আসতে দেখি কয়েকজন ছেলে নিহাকে তুলে নিয়ে যাচ্ছে। চিৎকার করতে যেও ভয়ে করিনি, যদি ওরা আমাকে মেরে ফেলে, তাই ভয়ে গাড়ির ডিক্কিতে এসে বসি, আর নেহাকে এরা এখানে নিয়ে আসে। নেহার বিপদ আর তুমি আমাকে জানাওনি কেন? যদি সবাই তোমার ব্যাপারে জেনে যায়, আর এতক্ষণ লুকিয়েছিলাম অনেকে ছিল বলে। যখন দেখলাম সবাই চলে গেছে, শিহাব একা নিয়াকে রাকিবের কাছে নিয়ে যাচ্ছে, তখন বের হই, আর তুমি আসো। সাহস বেড়ে যাওয়াতে শিহাবকে মারতে হয়েছে। এই শিহাব যদি মরে যায়, আমার না ভয় করছে। ধুর, পিতু একটা, এরকম কিচ্ছু হবে না। তুমি না অনেক ভালো, আজকে আমাকে বাঁচিয়েছো। কিউট বয়। নিশি এক হাত দিয়ে আবিরের গাল টেনে দেয়। আবির মুচকি হাসতে থাকে। পেছনের সিটে শুয়ে আছে নেহা, আর সামনের ড্রাইভিং সিটে বসে আছে নিশি। ওদের মাঝে বসে আছে এক চালাক রাফিয়ান, যার প্রতিটা পদক্ষেপে তাকে সবসময় অচেনায় রয়ে যাচ্ছে সবার কাছে। নিশি তার গাড়ি চালাতে থাকে। আবিরের দিকে মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে নিশি। আবির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে ভাবছে, আজ এটা কি হলো? কে এই খুনি, আর কেই বা ক্যামেরাম্যান?
হঠাৎ করে নিশির আগমন হলো। আর শিয়াব ভাই এখানে কেন? নিহাও এখানে কি করে? আসলে তবে কি নিহা আমাদেরকে পিছু করেছিল, নাকি শফিক সাহেব? ভাবতে হবে অনেক কিছুই, ঘোলাটা রয়ে যাচ্ছে। কোথায় যেন সব প্রশ্নের উত্তর একসাথেই বাঁধা যাচ্ছে। নিশি ভাবতে থাকে। আবির ছেলেটা খারাপ না, হয়তো একটু ভীতু, সবার থেকে আলাদা। বিশ্বাস করা যায়, ভালোবাসা যায়। ধুর, কি সব বলছি, ভালোবাসা যায়, কি জানি। নিশি সব ভাবতে ভাবতে গাড়ি চালাতে থাকে। এদিকে আবির চুপি সারিয়ে ফোন বের করে সায়নকে মেসেজ করে দেয় গাড়িটা সেখান থেকে নিয়ে যেতে। কোনো প্রকার ঝামেলা আবির চায় না। নিশি, তুমি ওখানে কি করছিলে? আবির নিশির কথা শুনে জোরে কেসে ওঠে। গাড়িটা হট করে ব্রেক করেও আবির নিশির দিকে তাকিয়ে আছে। নিশি আবিরের দিকে মুচকি হেসে তাকিয়ে বলে, নেহাদের বাড়ির সামনে এসে গেছি, ওকে নিয়ে ভিতরে যা। ও হ্যাঁ, তাই তো। আমি কি হেল্প করব? না থাক, আমি নিয়ে যাচ্ছি, ওর বাবাকে ডাকছি আমি। আবির নেহাকে কোলে তুলে নেয়। নিশি ভ্রুকুচকে আবিরের দিকে তাকিয়ে থাকে। আবার নিশিকে বলে, সেরকম কোনো ব্যাপার না, বাসায় যাও। আর কেন তুমি ওখানে গিয়েছিলে সেটা বলবে? নিশি আর দাঁড়ায় না। আবির নেহাকে পাঁজা গলা করে বাড়ির ভেতরে নিয়ে যেতে থাকে। হঠাৎ আবির দাঁড়িয়ে আছে। কোলে তোলাতে নেহার পিঠে কিছু একটা গুঁজে রাখা শক্ত জিনিস অনুভব করে। আবির বাড়ির মধ্যে প্রবেশ করে শফিক সাহেবকে ডাক দেয়। উনি দৌড়ে এসে দেখে দুজন বৃষ্টির পানিতে ভিজে একাকার হয়ে গেছে। নিলয়, কি ব্যাপার? নিয়া এভাবে? তুমি ওকে কোথায় পেয়েছো? সে এক লম্বা ঘটনা, আগে ওকে রুমে নিয়ে যান। শফিক সাহেব নেহাকে ধরে নিতে যাবে, তখনই আবির সবার আড়াল করে নেহার কোমরে থাকা সেই শক্ত জিনিসটা বের করে নেয়। শফিক সাহেব নেহাকে নিয়ে চলে যায়, কিন্তু আবির সেখানে দাঁড়িয়ে থাকে, কারণ নেহার কোমর থেকে সে একটা পিস্তল বের করেছে আর সেটাতে সাইলেন্সার লাগানো। আবির অবাক হয়, মনে হয় এটাই সেই পিস্তল যেটা দিয়ে মাইনকে খুন করা হয়েছে। তাহলে কি নেহাই মাইনকে মেরেছে? কেমন আছিস এখন মা? শফিক সাহেবের কথা শুনে নেহা শোয়া থেকে উঠে বসে এক লাফ দিয়ে। চারপাশে তাকিয়ে দেখে দিনের আলো ঘরে প্রবেশ করেছে। বাইরে কেমন একটা কোলাহল, তার মানে এখন রাত পার হয়ে সকাল হয়েছে। নেহা বাড়ির সবার দিকে তাকায়, কেমন যেন ভয় ভয় করছে ওর। রাতে ঘটার ঘটনাগুলো সে মনে করার চেষ্টা করতে লাগলো। বুকটা কেঁপে ওঠে নেহার, সবকিছু যেন চোখের সামনে ভাসতে থাকে। শফিক সাহেব আবার প্রশ্ন করলেন, কি হয়েছিল? তুই বাইরে কিভাবে গিয়েছিলি? আর আবির ওই বা তোকে বাসায় আনলো কেন? কি হয়েছিল? আবির আবির আমাকে নিয়ে এসেছে মানে? তুই অজ্ঞান হয়েছিলি, আবির তোকে বলে নিয়ে বাড়িতে আসে। কি হয়েছিল বল? নেহা কাল রাতে তার অজ্ঞান হওয়ার ঘটনাটা মনে করার চেষ্টা করে। শিয়াবের মুখটা ওর চোখের সামনে ভাসতে থাকে। শিয়াবকে বাধা দিতে গিয়েই কাল রাতে শিয়াব তাকে চড় মারে, আর সে গাড়ির সাথে ধাক্কা লেগে অজ্ঞান হয়ে যায়। তারপর আর কিছুই মনে নেই ওর, কেবল দেখেছিল পিস্তল হাতে নিলয় নামের সেই মস্তান ছেলেটি এগিয়ে আসছিল তাদের দিকে। আবার একটি গাড়ির বের করার শব্দ শুনতে পায় নেহা। এরপর আর কিছুই মনে নেই তার। তাহলে কি আবির আমাকে শিহাবের থেকে বাঁচিয়েছে? কিন্তু ও জানবে কি করে আমি বাইরে ছিলাম? নেহা ওর কোমরে হাত দেয়, পিস্তলটি করার চেষ্টা করে, কিন্তু সেখানে নেই। নেহা ওর বাবাকে প্রশ্ন করে, আমার কাছে কি কোনো কিছু পেয়েছিলে? ওই না তো, কি ছিল? না, কিছু না। আচ্ছা, সব পরে বলবো কি হয়েছিল। এখন যাও, আমি ভার্সিটিতে যাব। তোর এখন যাওয়া লাগবে না। আমাকে তো যেতেই হবে, বুঝবে না তুমি? আবির ভার্সিটির মধ্যে প্রবেশ করছে। শান্ত ভঙ্গিতে ভার্সিটিতে আসছে ও। হঠাৎ পিছন থেকে একজন ওর কাঁধে হাত রাখে। আবির ঘুরে তাকাতেই দেখে শিহাব দাঁড়িয়ে আছে, সাথে আরো কয়েকজন নতুন ছেলে। শিহাবের মাথায় সাদা ব্যান্ডেজ করা। আবির ওর কাঁধ থেকে হাতটা সরিয়ে নিয়ে সামনে এগোতেই শিহাব ওর ব্যাগটা টেনে ধরে। কি ব্যাপার, এমন করছো কেন তুমি? আমি চাই না তুই ভার্সিটিতে আসিস। আমি চাই না তুই নেহাদের বাড়িতে থাকিস। কেন, কি সমস্যা তোমার? সমস্যা অনেক কিছুই, এত প্রশ্নের উত্তর তো তোকে আমি দেব না। 2 দিনের মধ্যে চলে যাবি, না হলে তোর খবর আছে। ভাই, বাসায় রেস্ট নাও,
মাথার সমস্যা ঠিক হয়ে যাবে। কথাটা আবির বলার সাথে সাথেই শিহাব আবিরকে কষে একটা ঘুষি দেয়। আবির কিছুটা দূরে সরে যায়, ডান গালে সাথে সাথেই কালছিটে দাগ পড়ে যায়। আবির সেখানে কয়েকবার হাত দিয়ে শিহাবের দিকে তাকিয়ে থাকে। শালা কুত্তা, আমাকে কি তোর মাথার সমস্যা মানে পাগল মনে হচ্ছে? এ জাকি ধত্ত শালাকে, আজ বোঝাবো আমি পাগল নাকি অন্য কিছু। সরি ভাই, আমারই ভুল হয়ে গেছে। আমি আসলে ওইভাবে বলতে চাইনি। তোমার মাথায় ব্যান্ডেজ, তাই বললাম রেস্ট নিতে। কথাটা বলার পরেই শিহাব আবিরকে জোরে লাথি দেয়। আবির ছিটকে পড়ে যায়। সাথে সাথেই ভার্সিটির অনেক ছেলে মেয়ে এক জায়গাতে হয়ে যায়। আরিফ, সোহেল এসে শিহাবকে বাঁধা দিতে থাকে। সায়ন এসে আবিরকে টেনে তোলে। শিহাব বলতে থাকে, ওই বাইনচোদ, আমি কখন রেস্ট নিব না নিব সেটা আমি বুঝবো, তুই বলার কে? তোকে যেটা বললাম সেটা করবি, না হলে তোর কিন্তু খারাপ আছে বলে দিলাম। আর শোন, বেশি ভাব নিবি না আমার সামনে, না হলে হাত পা ভেঙে হসপিটালে পাঠিয়ে দিব। সরি ভাই, আমারই ভুল হয়ে গেছে। আমি আসলে ওইভাবে বলতে চাইনি। তোমার মাথায় ব্যান্ডেজ, তাই বললাম রেস্ট নিতে। তোর কাছ থেকে আমার সব কিছু শিখতে হবে। এই সবাই ওকে ধরতো, আজ পুরো ক্যাম্পাসে ওকে কাপড় ছাড়া ঘোরাবো, দেখি তোকে কে বাঁচায়। তুমি কিন্তু বেশি বেশি করছো শিহাব, এর ফল কিন্তু ভালো হবে না। ও, এবার তুইও ওর সাথে কি কাপড় ছাড়াই ঘুরবি তাই না? ওই জাকি, তোরা যা, বেটা দুটোকে ধর, শালাদের আজকেই বুঝাবো আমি কে। শিহাব, তোমার কিন্তু সায়ন কিছু বলার আগেই শিহাব এসে সায়নকে পেটাতে থাকে। আবির থামতে বললেই আবিরকেও পেটাতে থাকে। দুজন নিরীহ ছেলে শিহাবের লোকেদের কাছে মার খেতে থাকে। কেউ কোনো প্রকার কথা বলছে না, সবাই এসব কিছু হাঁ করে দেখছে। কি বা বলবে শিহাবকে? শহরের নামি দাবি টাকাওয়ালা নেতার ছেলেও, ওকে কিছু বলে মানে নিজের ঘরের সমস্যা ডেকে আনা। ফলস্বরূপ ভার্সিটি থেকে চলে যেতে হবে। এর থেকে কেউ কোনো প্রতিবাদ না করেই দেখা ভালো মনে করে। সবাই আবিরদের মার খাওয়াটা দেখতে থাকে। আবির বসে পড়ে। ভাই, ভুল হয়ে গেছে আমাদের, মাফ করে দাও। তোমার সাথে কখনো আর কথা বলবো না। চুপ শালা গেও ভূত, বেশি ভদ্রতা দেখাও না। ওই নাসিম, যা মেয়েদের ড্রেস নিয়ে আয়, সাথে বিচুটি পাতার গুঁড়োও লাগিয়ে দিবি। দুজনকে আজ ঘোরাবো, তারপর দেখ কি হয়। নাসিম, জাকির দুজনে চলে যায়। শিহাবেরা হাসতে থাকে। হঠাৎ পেছন থেকে কেউ একজন এসে শিহাবের কাঁধ স্পর্শ করে। শিহাব ঘুরে দেখাতেই শিহাবের গালে কষে একটা চট দেয় সে। শিহাব ভালো মতো দেখে কেউ। নেহাকে দেখে শিহাব অবাক হয়। কাল রাতের কথা মনে পড়ে যায় ওর। রাগি চোখে দুজনেই দুজনার দিকে তাকিয়ে থাকে। নেহা আবিরের দিকে তাকায়। আবিরের বাম গালের ঠোঁট কেটে রক্ত বেরোতে থাকে। নেহা আবিরের দিকে তাকিয়ে বলে, তুই ওদেরকে কেন মারছিস? কেন? তোকে কি সেটা বলতে হবে? তুই কেন সবার সামনে আমাকে চড় মারলি? সবাই আমার দিকে হাসি হাসি মুখে তাকাচ্ছে, আমার সম্মানটা কোথায় যাবে জানিস? শোন, আমি রাকিব না যে অপমান সহ্য করব, আমি এর জবাব দিয়ে দিব এখনই। মানে কি করবি তুই? আর তোরে তো চট দিয়েছি, মন চাচ্ছে তোকে এক্ষুনি খুন করি। দেখবি কি করব। কথাটা বলেই নেহার ওড়নাটা কেড়ে নেয়। নেহা তৎক্ষণাৎ চিৎকার দিয়ে দুই হাত দিয়ে নিজেকে ঠেকে নেয়। শিহাব ওড়নাটা ওর গলায় ঝুলিয়ে নেহার দিকে এগিয়ে যেতে থাকে। নেহা শিহাবের দৃষ্টি খেয়াল করে বুঝতে পারে শিহাব ওর ঠোঁটের দিকে এগিয়ে আসছে। নেহা চিৎকার করতে থাকে। নাইমা, ফারিয়া, সাদিয়া সবাই নেহার পেছনে এসে দাঁড়ায়। শিহাবকে থামানোর চেষ্টা করে, কিন্তু সবাই ব্যর্থ হয়। শিহাবের নতুন ছেলেগুলো সবাইকেই থামিয়ে দেয়। শিহাব যখন খুব কাছে চলে আসে তখনই কিসের যেন একটা বাধা অনুভব করে পেছন থেকে। শিহাব ঘুরে তাকানোর আগেই গলা থেকে ওড়নাটা খুলে নেয়, নেহার দিকে এগিয়ে দেয়। শিহাব তাকিয়ে দেখে আবির দাঁড়িয়ে আছে। আবিরের দিকে প্রচন্ড রাগি চোখে তাকায় শিহাব। আবির নেহার দিকে তাকিয়ে ইশারা চলে যেতে বলে। নেহা কিছু দূর চলে এসেই ব্যাগ থেকে ফোনটা বের করে ওর আব্বুকে কল দিয়ে ঘটনাটা বলে। এদিকে শিহাব আবিরের এমন কাজ দেখে প্রচন্ড রেগে যায়। আবির মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকে। শিহাব এসে আবিরের গালে আরো দুটো ঘুষি মারে। তলপেটে লাথি মারতেই আবির মাটিতে পড়ে যায়, ছটফট করতে থাকে। শায়ন এসে আবিরকে শান্ত করে। শিহাব শায়নকেও মারতে যাবে, তখনই শুনতে পায়, তুমি যদি আর একবার ওদেরকে মেরেছো, তোমার কিন্তু খুব খারাপ অবস্থা হবে। শিহাব ঘুরে তাকায়। নিশিকে দাঁড়িয়ে থাকতে দেখে কাল রাতের ঘটে যাওয়ার সব ঘটনা মনে পড়ে যায়। শিহাব এসব ভাবতে থাকে। নিশি এসে আবিরকে মাটি থেকে তুলে নেয়। আবির নিশির হাত ধরে কোনো রকমে দাঁড়িয়ে থাকে। নিশি বলে, তুমি না একটা অমানুষ,
সহজ সরল ছেলেকে না মেরে যাও রাকিবকে মারো, আর বড় মস্তান আছে তাদেরকে নিজের ক্ষমতা দেখাও। বেয়াদব ছেলে। নিশি, তুমি এখান থেকে চলে যাও, তোমার সাথে পরে কথা বলে নেব। আবিরের সাথে আমার বোঝাপড়া আছে। নিশি, তোমার সাথে ঝামেলা করার কোনো ইচ্ছেই নেই, যা বলছি, না হলে তোমাকেও। ভাই, ড্রেস আনছি, দুজনকে পরিয়ে দাও। শিহাব দেখে দুটো মেয়েদের ছোট ছোট ড্রেস নিয়ে দুজন হাজির। শিহাব তাড়াতাড়ি ওদের হাত থেকে ড্রেসগুলো নিয়ে সব ছেলেদের ইশারা করে দুজনকে শক্ত করে ধরতে আর নিশিকে অন্যদিকে নিয়ে যেতে। সংখ্যায় বেশি হওয়াতে শিহাবের ছেলেরা তার কথা মতো সব করলো। শিহাব যখন ওদের কাছ থেকে ড্রেস পরাতে ব্যস্ত তখনই খেয়াল করে ভার্সিটিতে কয়েকটি গাড়ি প্রবেশ করছে। শিহাব থেমে যায়, তাকিয়ে দেখে দুটো পুলিশের গাড়ি, সাথে নেহার আব্বুও গাড়িতে আছে। পুলিশ এসে শিহাবের কাছে চড় মারে, হাতে হাত করা পরাতে যাবে তখন শিহাব বলে, দেখুন অফিসার, আপনি আমাকে ধরে নিয়ে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনি যে আমাকে মারলেন না, এই জন্য আপনার হাতটা থাকবে কিনা সন্দেহ আছে। আর আমি আগে জেল থেকে বের হও, তারপর লেকচার দিবি। আমাকে নিয়ে যাওয়ার 30 মিনিটের মধ্যে যদি না বের হই, আপনি তখন দেখবেন, আপনি নিজেই আমার জন্য তখন ব্যস্ত হয়ে যাবেন। চুপ শালা, চল গাড়িতে। শিহাবকে পুলিশ তুলে নিয়ে যায়। শফিক সাহেব নেহাকে এক হাত দিয়ে জড়িয়ে নিয়ে আবিরের দিকে তাকায়। আবির ইশারাতে শফিক সাহেবকে বুঝিয়ে দেয়। কখনো কিছু করতে গেলে মশার কাছেও মার খেতে হয়। শফিক সাহেব মুচকি হাসলেন, নেহাকে নিয়ে যেতে চাইলেন, কিন্তু নেহা যায়নি। সবাই এক এক করে ভিড় ত্যাগ করে। নিশি এসে আবিরের হাত ধরে ক্যাম্পাসের বেঞ্চে গিয়ে বসে। এই ছেলে আর কত এমন নির্যাতন সহ্য করবে? কিছু তো বলতে পারো না কি? এমন কেন তুমি? কেমন আমি? আর এত উত্তেজিত কেন হচ্ছ? আমি ঠিক আছি, এরকম মার খেয়ে কিছুই হবে না আমার। আসছে বডি বিল্ডার, বোকা ছেলে একটা, হাবা ছেলে, শুধু মার খেতে পারে, বাদর ছেলে। কি করব, আমার ভয় করে। চুপ। নিশি ব্যাগ থেকে রুমাল বের করে আবিরের গালে রক্তগুলো মুছতে যাবে, তখন নেহা এসে সামনে দাঁড়ায়। নিশি থেমে যায়, সবাই নেহার দিকে তাকিয়ে থাকে। আবির, আপনাকে ধন্যবাদ দিতে এসেছি। কোনো ব্যাপার না। আমি কি আপনার পাশে বসতে পারি? আপনার কাছে কিছু জানার ছিল। হুম। আবির বলেই নিশির দিকে তাকায়। নিশি গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে আবিরের দিকে। আবির মুচকি এসে মাথাটা নিচু করে নেয়। ওদিকে সায়নকে ফারিয়া, তিন্নি, নাইমা সবাই ভালো মতো দেখাশোনা করছে, আর এদিকে আবির। আপনার গাল বেয়ে রক্ত পড়ছে, চলুন ডক্টরের কাছে। নেহার এমন কথা শুনে আবির কিছুটা অবাক হয়। এইটা কি নেহা নাকি অন্য কেউ? রাতেই তো কাউকে খুন করে আজ সহজভাবে কথা বলছে। রাফিয়ানদের থেকে যেন বড় রাফিয়ান, কিন্তু আবিরের সাথে এভাবে স্বাভাবিকভাবে কথা বলার কারণটা আবির ঠিক আন্দাজ করতে পারছে না। আবির মুচকি এসে বলে, মনে হয়েছিল আপনি ভীতু নন, কিন্তু এখানে এসে দেখলাম একটা বোকা হাঁদারাম, ভীতুর গোডাউন। কিছু তো শিহাবকে বলতেই পারতেন। এক মিনিট, সকালে আমাকে সাহসী ভাবার কারণ কি? কাল রাতে আপনি তো আমাকে বাসায় নিয়ে এসেছিলেন, আর আমি জানি রাতে শিহাবের সাথে আমার একটু দূরে তাকাতে দেখে নিশি হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আবির একবার নেহার দিকে তাকায়, আর একবার নিশি চলে যাওয়ার দিকে তাকায়। কি করবে সে? কি হয়েছে রে তোর? কেমন যেন লাগছে। ভাইজান, গত দুপুর থেকে পানি ছাড়া তেমন কিচ্ছু খাওয়া হয় নাই। কেন? বাড়িতে বাড়িতে কি রান্না করেনি কেউ? ভাইজান,
আপা হাসপাতালে আছে, এর জন্য খাওয়া হইতেছে না। মানে রিনু আপা হসপিটালে কেন? মিন্নু থেমে যায়, হট করে সে কাঁদতে থাকে। আবির ওকে টেনে নিয়ে কাছে বসায়, মাথায় হাত বুলিয়ে আবারও জানতে চায় কি হয়েছে। মিন্নু কোনো রকমে কান্না থামিয়ে বলে, 5 দিন আগে আপা সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। অনেক দিন সে যায় নাই, কিন্তু হামেশ চাচার পোলা শাহিন আর কয়েকজন লোকেরা আইসা আপারে রোজ বাজে কথা শোনাইতো। আপা ওদেরকে অনেক বারণ করার পরও ওরা এসে আপারে নানান কথা কইতো। আমাকে সব কিছু খুলে বল। শাহিন আয়েশা আপারে জিগাইতো কেন সে আমাদের লগে দেখা করে না, টেকা বাড়াই দিব, নতুন পার্টি আসছে, তোর রূপ যৌবনে এখন তো আগের থেকেও ভালো হয়েছে, তুই আমাদের সাথে না গেলে তোরে কিন্তু ধর্ষণ করুম। আর জানিস তো তোর মতো মা ধর্ষণে কিছু আসে যাবে না, আমরা জানি তোর মতো মাল চো না নিয়ে থাকতে পারবে না, তাই টেকা দিচ্ছি, আমাদের লগে আগে শুইবি, পরে পার্টি আসছে, সেখানে সারা রাত থাকবি। মিন্নু আবারও চুপ করে বসে থাকে। আবিরের মুখের স্বাভাবিক রং পাল্টে যেন রক্তবর্ণ হতে থাকে। কেটে যাওয়া মুখটা এক অচেনা ভয়ঙ্কর অনুভূতির মতো ধেয়ে আসা রোগের প্রতিচ্ছবি যেন ফুটে উঠতে থাকে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে হাঁটুতে কয়েকবার কিল দিতে থাকে। সামনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে মিন্নু আবারও বলে, আপা যাইতে চায়নি, বস্তির লোকেরা আপারে নানান কথা কইতে থাকে। শাহিন কেন রোজ রাইতের বেলা দল লইয়া আমাগো বাড়িতে আসে, যা মানুষজন দেখা আপারে আমাদেরকেই গালি দেয়। কয়েকদিন রাতে আরও কয়েকজন লোক আইনা আপারে ডাক দেয়, আমি তখন ঘুমাইছিলাম, শাহিনদের চিৎকারে ঘুম ভাঙে যায় আমার। ওরা আপারে কইতেছিল চল মা, আজকে যাইতেই হবে, না হলে তোরে লইয়া যাব জোর করে, আর কখনো বাড়ির মুখ দেখবি না, চল সালি। এরপর আপারে ওরা জোর কইরা তুইলা নিয়ে যায়। আমি বাধা দিয়েছিলাম। এই দেখেন ভাইজান, শাহিন আপা গা থেকে ওড়না খুইলা আমার হাতে মুখে বাইধা ওর বেল্ট খুইলা আমারে মারছে খুব। মায়ের চোটে রাইতেই জ্ঞান হারাই আমি। সকালে উঠা দেখি আপা নেই, এলাকার লোকজন বাজে কথা কইছিল। পরে আমাগো বাড়িতে পুলিশ আইসা কয় আপা হাসপাতালে আছে, আপনারে খুঁজেছিলাম অনেক, কিন্তু পাইনি। আপারে দেখতে গেছিলাম, কপালে ব্যান্ডেজ, মুখে মায়ের দাগ। ডাক্তার কইছে আপারে অনেকজন মিলে নির্যাতন করছে, আমার আপার কিছু হইলে আমি মইরা যাব ভাইজান। আবির বসা থেকে উঠে দাঁড়ায়, কান্নারা তো মিন্নুর দিকে একবার তাকিয়ে পাচারি করতে থাকে, তারপর মিন্নুর দিকে আবার তাকিয়ে বলে, পুলিশের কাছে গেছিলি? ডাক্তার আর বস্তির কয়েকজন মুরব্বী লোকেরা কইতেছিল পুলিশদের কাছে যাইতে। আমি আর বাপে মিলে থানায় গেছিলাম, ওরা টেকা চাই। আবারও বাপের গালি দিয়া কয় তোর মেয়ে তো সুন্দর বানাইছিস, কিন্তু সে তো একটা বেশ্যা হয়েছে, তারে তো হাজার হাজার লোক ধর্ষণ করতেই পারে, তার জন্য কোনো কেস নেই, যা ভাগ এখান থেকে। বেশি লাফাইলে দুটারে মেয়ের ধর্ষণ কেসে থানায় ঢুকাই দেব। শাহিন আগেই টেকা দিয়ে রাখছে, বুঝলি, দূর হ সামনে থেকে। ও ভাইজান, জানেন আপা কোনো কথা বলেন আমাদের সাথে, খালি কাইন্দা কাইন্দা দরজার দিকে চাইয়া থাকে। আপনি আমার লগে যাইবেন আপার সাথে দেখা করতে? যাব। মিন্নু চুপ থাকে, আবিরের দিকে তাকায়ও। কেমন যেন গম্ভীর একটা শব্দে মিন্নু অবাক হয়। আবিরকে এর আগে মিন্নু কখনো এমন গম্ভীর হয়ে কথা বলতে দেখেনি। আবির বলে, না ভাইজান, থানায় যাব না, পুলিশরা অনেক খারাপ, আপারে গালি দেয়, আমি তা শুনতে পারুম না ভাইজান। ভাইজান, আমার আপা যেমনই হোক না কেন, সে তো আমারই আপা। আপনি কন, কেউ যদি আপনার মারে গালি দেয় তাইলে আপনি কি করবেন? আপনার মা খারাপ হইলেও সে তো আপনারই মা, আপনি তাকে গালি দেওয়া শুনতে পারবেন না। যদি গালি শোনেন তাইলে তো আপনি তার কোনো ছেলেই না। বেশ বলেছিস তো, দেখি তোকে কে গালি দেয়, চল আমার সাথে। আবির আর মিন্নু দুজনে হাঁটতে থাকে, ওদের পেছনে আর একজন আসছে, কিন্তু আবির আর মিন্নু জানে না সে কেন আসছে। কেবল আবির মিন্নু জন্য কোনো একটা বড় কিছু করতেই যাচ্ছে, আর ওদের পেছনে ওদেরকে ফলো করতে করতে আসছে আরো একজন মানুষ। এই অফিসার, তোর সাহস কি করে আমার ছেলেকে থানায় ধরে এনেছিস তোরা? পুলিশ অফিসার সিরাজ হোসেন লাফিয়ে ওঠে, সাথে সাথে পুরো থানাটা যেন নীরবতায় পরিণত হয়। সবাই অবাক হয়েই তাকিয়ে আছে। এভাবে পুলিশদের তুই করে বলাটা সাধারণ কোনো লোকের কাজ নয়। সিরাজ হোসেন বলে, কে কে আপনি, আর এভাবে কথা বলছেন কেন? কে আপনার ছেলে? শালা,
তোর চাকরিতে একটু খেয়ে ফেলবো আমি, তারপর তোকে পিটিয়ে তোর তেরা ঘর আমি সোজা করে দিব। আমার ছেলেকে থানায় ধরে এসেছিস কোন সাহসে? কর কথাতে। আর ঠিক করে কথা বলুন, না হলে এই না হলে কি? হ্যাঁ না হলে কি? লোকটা সিরাজের গালে কষিয়ে চড় দেয়। সাথে সাথে থানার সব পুলিশ এসে একসাথে জড়ো হয়। লোকটার দিকে অবাক চোখেই তাকিয়ে আছে। সাথে সাথে আরো কয়েকজন লোক থানায় প্রবেশ করে। সিরাজ স্যালুট করে মাথা নিচু করে দাঁড়ায়। শহরের এমপি থানায় এসেছে, সাথে একজন উকিলও আছে। এমপি সাহেব বলেন, সিরাজ মিয়া, তুমি মোশাররফ ভাইয়ের ছেলে শিহাবকে কেন ধরেছো? জানো এর জন্য তোমার খারাপ হতে পারে। সরি স্যার, আমি জানতাম না যে শিহাব ওনার ছেলে। আর তাছাড়া শিহাব অন্যায় করেছে, দুজন ছেলেকে ও কারণে পিটিয়েছে। সহজ সরল দুজন ছেলের সাথে একটি মেয়েকেও টিস করছে, তাই স্যার ওকে ধরে নিয়ে আসছি। কাগজগুলোতে সাইন করে ছেড়ে দাও। তার দরকার নেই, আপনি বলছেন এটাই যথেষ্ট। শিহাবকে হাবিলদার যেয়ে বের করে আনে। শিহাব সিরাজ হোসেনের সামনে এসে বলে, তোকে না বলেছিলাম আমাকে 30 মিনিটের মধ্যে ছেড়ে দিতে হবে, এখনো 10 মিনিটও হয়নি। ওই দুটো ছেলে আমার বিরুদ্ধে বয়ান দিবে, তাই না? তোকে তো পরে দেখবো, আগে ওই দুটোকে দেখছি। শিহাব থানা থেকে বের হয়। ওর বাবার থেকে ফোন নিয়ে রাকিবকে ফোন দেয়। ভাই, আজকে একজনকে মারতে হবে, যত টাকা লাগবে আপনি মারার পর চেকে সংখ্যা বসিয়ে নেবেন। কেসে? আজকে রাতেই আমরা তাকে আপনার কাছে নিয়ে আসব। আপনি খালি যন্ত্রণা দিয়ে মারবেন, আর যদি না পারেন তবুও আপনি সাথে থাকবেন, আমিই মারবো তাকে। আচ্ছা, তাহলে আমাদের বাড়ির পাশে যে একটা পুকুর আছে, ওর উপরে ছোট্ট একটি বাংলো মতো ঘর আছে, রাতে ওখানেই থাকা হয়, নিয়ে আসিস। আমরা সবাই থাকবো, কিন্তু টাকাটা আনতে যেন ভুলিস না। আর নেহার ব্যাপারটা কি করছিস? এটাকে মেরে দেন, পরের দিনই নেহাকে পাবেন। শিহাব ফোন কেটে দেয়। তারপর আরিফ আর সোহেলকে কল দেয়। সোহেল রিসিভ করতে শিহাব বলে, আমার হেল্প লাগবে, করবি কিনা বল। কি করবি তুই? আজ আবিরকে ধরে নিয়ে যেতে সাহায্য করবি। মানে? রাকিব ভাইয়ের কাছে ওকে নিয়ে যাব। তাদের কথা রাকিব ভাইকে বলছি। তোরা ভার্সিটি দখলে রাখবি, ভাই তোদের সুযোগ দেবে যদি আমাকে হেল্প করিস। কিন্তু আবির যদি আমাদের কিছু করে? কি করবে? শাওনের থেকে যতদূর জেনেছি, সে ছোটোখাটো মস্তানি করতো অনেক আগে, তারপর সব ছেড়ে গ্রামে যায়, সেখান থেকে এই শহরে চলে আসে। কেউ নেই তার আশেপাশে, সে কিছুই বলবে না। আচ্ছা ঠিক আছে। শিহাব ওর বাবার গাড়ি নিয়ে ভার্সিটির দিকে চলে আসে। আজ রাতেই ওরা আবিরকে তুলে নিয়ে যাবে। তারপর ভাইজান, ওই পুলিশ কাকু আব্বারে আর আপারে গালি দিয়েছিল। মিন্নু থানায় প্রবেশ করতেই আবিরের হাত উঁচিয়ে পুলিশ অফিসার কাশেমকে দেখিয়ে দেয়। আবির মিন্নুর হাত ধরে এগিয়ে যায়। মিন্নুকে দেখে কাশেম মিয়া বিরক্তি নিয়ে তাকালো। কাশেম মিয়া গালি দিয়ে মিন্নুকে বলে, ওই কুত্তার বাচ্চা, তুই আবার এখানে আসছত? তোদের না বলছিলাম কোনো কেস নিতে পারবো না। আবির মিন্নুর হাতটা শক্ত করে ধরে। আবির মিন্নু থেকে নিজেকে ছাড়িয়ে কাশেম মিয়ার সামনে চেয়ার টেনে বসে। আবিরের এমন অনুমতি ছাড়াই বসাটা কাশেম মিয়া ঠিক হজম করতে পারছে না। ভ্রু কুচকে তাকায় আবিরের দিকে। আবির চেয়ারে হেলান দিয়ে বসে পকেট থেকে ফোন বের করে কি যেন লিখে কাকে যেন পাঠিয়ে দিল। তারপর শান্ত ভঙ্গিতে বলল, দেখুন স্যার, আপনি যেটা করছেন সেটা অন্যায়। আপনি কেন কেসটা নিচ্ছেন না? আবিরের কথা শুনে কয়েকজন পুলিশ একটা মুচকি হাসলেন। আবিরও হাসলেন তাদের সাথে। কিন্তু আবিরের হাসি দেখে সবাই আবার থেমে যায়। কাশেম মিয়া বলে, কি ব্যাপার, তুই হাসিস কেন? দেখ ভাই, তোকে আমি চিনি না, তুই মিন্নির কি হস সেটাই জানি না। ওর বোনের কাছে কি টাকা পয়সা পাস নাকি নাকি রাত কাটানোর সময় পাওনা করেছিস? আবিরের মুখের রংটা আবার পাল্টে দিতে থাকে। আর ডান হাতের মুষ্টিবদ্ধ করে টেবিলে কয়েকবার কিল দিতে থাকে। কয়েকবার ঘাড় নাড়িয়ে নিজেকে স্বাভাবিক করে আবারও শান্ত গলায় বলে, আপনি তাহলে কেস নিবেন না? তুই কে রে? তোর কথা কি কেস নিতে হবে? শালা তুই জানিস ওই মেয়েটা একটা মেয়ে সাথে হাজার ছেলে রাত দিন শুয়ে বসে, এত দরদ কেন? মানবতা দেখাতে আসছো? মাল করি আছে। আর শুন, যাদের সাথে ঝামেলা বাঁধছে সে এলাকার মুশারফ ভাইয়ের লোকের ছেলেদের কাজ। যদি আমি কিছু করিও আমার হাত পা থাকবে না। আর বুঝতে পারছি না, একটা মেয়ের জন্য এত পাগলামি করছিস কেন?
বাচ্চা ছেলের মতো আসিস, বাচ্চা থাক, তাহলে জেলে ঢুকিয়ে দেব, কখনো বের হতে পারবি না। আবির চেয়ার ছেড়ে বসা থেকে উঠে দাঁড়ায়, হাতটা পকেটে ঢুকিয়ে কাশেমের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, ওরা তোর হাত পা কেটে রেখে দিবে, কিন্তু নিলয় তোকে একবারে মেরে ফেলবে, বুঝছিস? থানায় প্রায় সব পুলিশ আবিরের কথা শুনে হাঁ হয়ে যায়, বোকার মতো তাকিয়ে থাকে ওর দিকে। কাশেম মিয়া রেগে গিয়ে আবিরের জামার কলার ধরে বলে, তোর সাহস কি করে হয় আমার সাথে তুই করে কথা বলার? শালা তোকে এমন মারবো আর এমন কেস দিব যে কখনো বাইরে আলো দেখতে পারবি না। আবির একটু শব্দ করে হাসে। পুলিশগুলো আরো অবাক হয়। এতক্ষণে অনেকেই পুলিশের পা ধরে মাপ চেয়ে পালিয়ে যেত, ছেড়ে দেওয়ার কথা বলতো, কিন্তু হট করে থানায় চলে আসা এমন ছেলেকে দেখে সবাই অবাক হচ্ছে। এরকম কিছুর পরও ছেলেটা দিব্যি হাসছে। নিলয় আমাকে মারবে মানে? চল তোকে ভিতরে ঢুকে দেই, তারপর তোকে এমনভাবে মারবো যে দেখি তোর নিলয় এসে আমাকে কি করে। এক্সকিউজ মি অফিসার, 1 মিনিট দাঁড়ান। পুলিশের সব লোক থানার দরজার দিকে তাকায়। সাদা শার্ট কালো প্যান্টের সাথে ইন করা কয়েকজন লোক ভেতরে প্রবেশ করছে। পুলিশেরা চুপচাপ দাঁড়িয়ে থাকে। কাশেম মিয়া বলে, আপনারা কারা? আমি সাজিদ স্যারের পার্সোনাল সেক্রেটারি আসাদ। সাজিদ মানে? মেয়র সাজিব স্যার মানে আপনি? মানে আবির কাশেম মিয়ার হাত থেকে নিজের জামার কলারটা ছাড়িয়ে নিয়ে আবারও চেয়ারে গিয়ে বসে। পুলিশের আমতা আমতা করা মুখটা আবির ভালো করে দেখতে থাকে। আসাদ কয়েকটি পেপারস দেখিয়ে কাশেমকে বলে, এই স্যার যেটা বলছে সেটা করবেন, না হলে কিন্তু প্রবলেমে পড়বেন অনেক, বুঝছেন কাশেম মিয়া? এবার আমাকে আসতে হয়েছে, পরের বার যদি সাজিদ স্যার আসে এবং স্যারের পর যদি নিলয় আসে তাহলে কি হবে আপনারা কল্পনাও করতে পারবেন না। আসাদ সাহেব কথাগুলো বলে চলে যায়। কাশেম মিয়া বোকার মতো টেবিলের সামনে দাঁড়িয়ে থাকে, আবিরের দিকে আর চোখে তাকিয়ে দেখতে থাকে। পা থেকে মাথা অবধি কড়া দৃষ্টিতে তাকায় কাশেম মিয়া। সাধারণ কয়েকশো টাকার জুতো, গায়ের পোশাক খুব বেশি দামি নয়, সাধারণ ছেলে বলে মনে হতে থাকে কাশেমের কাছে। তবে অবাক হচ্ছে, এরকম স্বাভাবিক ছেলের জন্য মাত্র কয়েক মিনিটে এত কিছু হয়ে যাবে কাশেম মিয়া ভাবতেই পারেনি। কি যেন বলছেন? আমাকে কেসে দিবেন, বাইরের আলো দেখতে পাবো না? দেখুন স্যার, ক্ষমতা সবার কম বেশি থাকে, তাই বলে এইভাবে ব্যবহার করা ঠিক না। তাই সরাসরি বলছি, মিন্নুর আবার কেসটা হাতে নিতে, আর কালকের মধ্যেই অপরাধীগুলোর চেহারা থানায় দেখতে চাই, না হলে নিলয়কে বলবো আপনার কথা। নিলয়কে? আমাকে একবার বলে যাও, কে এই নিলয়? চল মিন্নু। মিনুর হাত ধরে বেরোতে যাবে, তখনই কাশেম মিয়া সামনে এসে দাঁড়ায়। বারবার নিলয়কে জানতে চায়। আবির কিছুক্ষণ ভেবে কানের কাছে মুখ নিয়ে বলে, নিলয় ইজ দ্য কিং অফ মাফিয়া। আবির মিন্নুকে নিয়ে কয়েক পা এগিয়ে যেতেই আবারও কাশেম মিয়া জানতে চায়, তাকে কোথায় পাবো? আবির কোনো প্রশ্নের উত্তর দেয় না। মেইন দরজা থেকে বের হতেই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আবির। দরজার কাছে দাঁড়িয়ে আছে নেহা। আবির মিনুর হাত ছেড়ে দেয়। নেহার দিকে তাকাতেই দেখে নেহার চোখ গোল গোল করে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির স্বাভাবিক হওয়ার জন্য মুচকি হাসি দেয়। নেহার সাথে সাথেই আবিরের হাত ধরে থানা থেকে বের হয়। আপনি এখানে কেন? নেহা গম্ভীর হয়ে হাঁটছে আবিরের হাত ধরে। আবির ইতস্তত বোধ করতে থাকে। কয়েকদিন আগে যে মেয়েটা আবিরকে সহ্য করতে পারতো না, আজ সে আবিরের হাত ধরে আছে। গতরাতে ব্যালকনিতে বসে যখন নিলয়ের নামে ম্যাগাজিনগুলো পড়ছিলাম, তখন বাড়ি থেকে কাকে যেন বের হতে দেখি আমি। রাত তখন 2টার কাছাকাছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। কালো কোট, লম্বা টুপি, মুখে মাস্ক। কে হতে পারে লোকটা আমাদের বাড়ি থেকে বের হচ্ছে? ভাবতে ভাবতেই আমি পিছু নেই। অবশ্য লোকটার পিছু নেওয়ার কারণ ছিল, দাঁড়াও দেখাচ্ছি। নেহা কথাটা শেষ করে ব্যাগ থেকে কয়েকটা ম্যাগাজিন বের করে আবিরের দিকে বাড়িয়ে আবার বলে, এই যে উপরের কভারের পিকচারটা দেখছো? কালো কোট, প্যান্ট, স্যুট, মাস্ক, একদম সেম ভাবে আমি আমাদের বাড়ি থেকে কাউকে বের হতে দেখি। আবির কয়েকবার ঢোক গিলতে থাকে। কোনো রকমে নিজেকে সামলে মুখের রংটা বদলানোর আগেই হাসি হাসি মুখে বলে, তারপর আমি লোকটার পিছনে যাই। লোকটা কাকে যেন খুন করবে। জঙ্গলের ভিতরে তাকে মারতেই একটা লোক গিয়েছিল। আমি বের হতেই আমার পিছনে আরো 2টা গাড়ি আসতে থাকে। প্রথমে ভেবেছিলাম ওরা লোকটার লোক হবে, আমার পিছু নিচ্ছে, কিন্তু সেখানে যাওয়ার পর দেখি তারা অন্য কেউ। লোকটার পিছনে এসেছিল ফলো করতে করতে আমার মতো। সেখানে যেয়ে জানতে পারি লোকটার নাম নিলয়। তখন আর বুঝতে বাকি নেই যে
এইটা সেই নিলয় যার ম্যাগাজিন আমি সাথে নিয়ে ঘুরি, আর তাকে দেখার জন্য সবাই মরিয়া হয়ে থাকে। মানে ম্যাগাজিন পড়ে যতদূর জানলাম তাকে দেখা যায় না, কেবল বোঝা যায় সে আছে, বের হয়েছে আর ধ্বংস করছে। আর আজ তোমার মুখে নিলয়ের কথা শুনলাম। সত্যি করে বলো তো, আসল নিলয়টা কে? তোমার বন্ধু, নাকি খালি নাম ভাঙিয়ে পুলিশদের কাছ থেকে বিদায় নিয়েছ? আবির কোনো রকমে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এখনো তাকে কেউ চিনতে পারেনি। আবির কথা করানোর জন্য হাসি দিয়ে বলে, আপনি কিন্তু আমাকে তুমি করে বলছেন। তো আমরা তো একই ক্লাসে পড়ি, আর তাছাড়া এক বাড়িতেই থাকি। কোনো ব্যাপার না, তুমিও আমাকে তুমি করে বলো। আর বাবাকে এইসব বলবে না যে আমি বাইরে গিয়েছিলাম রাতে নিলয়ের পিছনে। জি আচ্ছা। কি জি আচ্ছা? আমাকে কি বয়স্ক মনে হয়? না মানে আবির আর নেহা হাসছে। মিন্নুর হাত ধরে আসে আবির। নেহা কিছুক্ষণ আবিরের সাথে কথা বলে আবারও জানতে চায়, বলো নিলয়কে তুমি কি করে চেনো? নিলয় মানে কোন নিলয়? দ্য কিং অফ মাফিয়া নিলয়। সত্যি করে বলো, আমি কিন্তু সব শুনেছি, আর এটাও দেখেছি মিন্নুর সাথে তোমার কিসের কথা হচ্ছিল। তাই তোমাদের পিছন পিছনে এসে থানায় দেখি আর বড় রকমের ঝামেলা। কিন্তু আমি এসে যে এতটা অবাক হব ভাবিনি। আমি ধরেই নিয়েছিলাম তোমাকে পুলিশ খুব মারবে। এমনিতেই তো কথা বলতে পারো না, বোকা শোকা ছেলে একটা। পুলিশ যদি অন্যায়ভাবে ধরেও তবুও তো কিছু বলতে পারবে না। কিন্তু কে জানে, আমি এসে এখানে উল্টোটা দেখব। দুটো প্রশ্ন, তুমি নিলয়ের কথা পুলিশদেরকে এমনভাবে বলেছ যেন নিলয় তোমার খুব খুব কাছের কেউ। কে নিলয়? আর আরেকটা হলো, ওই লোকগুলো কারা? জানি আমাদের মেয়র সাজিদ আঙ্কেলের লোকেরা ছিল, কিন্তু তোমার সাথে ওদের কিসের সম্পর্ক? তোমাকে পুলিশ মাত্রই গায়ে হাত দিয়ে সেলে ভরে দিচ্ছিল, আর তখনই ওরা এসে তোমাকে বাঁচিয়ে নেয়। ব্যাপারটা কি? আবির, আমাকে সত্যি কথা বলো, তুমি আসলে কে? মানে সাধারণ দেখতেও তুমি কিন্তু ঠিক এরকম না। মিন্নু যখন ওর বোনের কথাগুলো বলছিল, আমি দেখেছি তোমার মুখের এক্সপ্রেশন কেমন হয়ে যাচ্ছে। হিংস্রতা বোঝা যাচ্ছিল বারবার, যেন সব কিছু ধ্বংস করে দেবে। আবার যখন পুলিশ অফিসার ওর আপাকে নিয়ে বাজে কথা বলল, তখনও তোমার মুখের রং পাল্টে গিয়ে অন্যরকম ধারণ করেছে। যেখানে তোমার মতো আবিরের থেকে আমি কোনো কেউকেই আশা করব না। আবির চুপ হয়ে যায়। একটু আগেই সে ভেবে নিয়েছিল সে ধরা পড়েনি, কিন্তু এখন যেন মনে হচ্ছে সবকিছুই প্রকাশ পেতে যাচ্ছে। কেমন একটা ভয় এসে ওর মাঝে ভর করতে লাগলো। কি বলবে সে? খোঁজার চেষ্টা করতে থাকে। কত মিথ্যে কথা বলা যায়। এখন কথা করানোর মতো কিছুই পাচ্ছে না আবির, তাই চুপ হয়ে দাঁড়িয়ে আছে নেহার সামনে। কি হলো বলো, কে তুমি? আর কেনই বা তোমাকে ওরা বাঁচালো? আবির স্যার বলে ডাকলো। আর এটাও জানি তুমি শিহাবকে মেরেই আমাকে ওর থেকে বাঁচিয়ে এনেছো। এত কিছু করছো কিভাবে? বলো আবির, সত্যি করে বলো, নিলয় কি হয় তোমার? তাকে দেশের সব পুলিশ খুঁজে বেড়াচ্ছে, নাগালে পেলেও যেন তাকে ধরতে পারছে না। এত বড় বড় লোকও তাকে ধরতে পারছে না। আর তোমার মতো এত সামান্য গ্রাম থেকে আসা ছেলে তাকে চেনে, তার কথা বলছো, আবার এমনভাবে বলছো যেন নিলয় তোমার সাথেই থাকে। অনেক রহস্য আবির, আমাকে সবটা বলো, না হলে আমি কিন্তু থানায় বলে আসব। তুমি নিলয়ের লোক, তোমাকে ধরলে নিলয়কে পাওয়া যাবে। যদি সত্যি বলো সব কিছু মেনে নেব, প্লিজ বলো। আবির তার মাথা চুলকাতে থাকে। কেমন যেন সব গোল পাকিয়ে যাচ্ছে ওর। নেহাকে কথাটা জিজ্ঞেস করতে যাবে, তখন শফিক সাহেব গাড়ি নিয়ে সামনে এসে দাঁড়ায়। আরে না, নেহা বলে ডাকতে গিয়েছিলাম। সব ঠিক আছে তো? তুই ফোন দিয়েছিলি আর আমি চলে আসলাম। কি হয়েছে আবির? তোমাকে নাকি পুলিশ থানাতে নিয়ে যাচ্ছিল? নেহা আমাকে থানার বাইরে থেকে ফোন করে সব বলেছে, তাই তো চলে আসলাম। কি হয়েছে?
আবিরের মাথা গলাতে থাকে। মিন্নুকে নিয়ে যখন থানার দিকে আনছিল আবির, তখন পেছন থেকে নেহা তাকে ফলো করছিল। ফলো করার কারণে নেহা মিন্নু আর রেনু আপার কথাগুলো সব শুনে ফেলে। আর যখন পেছনে থানায় আসে, সেখানে এসে নেহার ভাবনার বাইরে অনেক কিছুই দেখতে পায়। তাই শফিক সাহেবকে কল দিয়ে নেহা ডাকে, কিন্তু উনি আসার আগেই আবিরকে শহরের মেয়র সাজিদের লোকেরা এসে ঝামেলা থেকে বাঁচায়। এই সব কিছুই নেহা বাইরে থেকে দাঁড়িয়ে দেখেছে, যার জন্য আবিরকে এত প্রশ্ন করছে। আর শফিক সাহেব এসে আবিরকে নিলয় বলে ডাকতে যেও থেমে যায়, আর সেটা নেহা খেয়াল করেছে। আবির শফিক সাহেবকে ইশারা করে নেহাকে যেন এখান থেকে নিয়ে যায়। বাসায় চল মা, তোর শরীর তো ভালো নেই। কাল রাতে আবির তোকে নিয়ে এসেছে, অজ্ঞান হয়ে পড়েছিলি, তোকে কোলে করে নিয়ে এসেছে। দেখছিস ছেলেটা কত ভালো, ভাগ্যিস ও তোর সাথে গিয়েছিল, না হলে যে কি হতো কে জানে। ওকে কি তাহলে বাড়ি থেকে বের করে দেব, তুই বল? নেহা আবিরের দিকে আর চোখে তাকায়। আবির মাথাটা নিচু করে নেয়। কোন রকমের পরিস্থিতি এবারের মতো সামাল দিয়েছে শফিক সাহেব। এখন নেহার উত্তর শোনার পালা। না, ও থাকুক, তবে চিড়ে কোঠায় না, এখন থেকে কোনো রুমে থাকবে। ওখানে কি কেউ থাকে নাকি? আর শোনো আবির, কাল আমার সাথে মার্কেটে যাবে। কি সব কাপড় পরো, তোমাকে নিয়ে শপিং করব। বাবা, আবির এখন থেকে আমার বন্ধু, ভালো একটা বন্ধু। আজকে শিয়াব যখন আমার, থাক পরে বলবো। আবির চলো বাসায় যাই। না, আমি মানে এই মিনুর সাথে একটু থাকি, তারপর যাব। ও আচ্ছা, সাবধানে থাকবে আর বাবাকে কল করবে। আবির লম্বা একটি শ্বাস নেয়। নেহা গাড়িতে করে চলে যাচ্ছে। আবির কোনো রকমের নিঃশ্বাস নিতেই সামনে এসে রিক্সা দাঁড়ায় একটা। আবির চোখ তুলে তাকাতে দেখে রিক্সায় নিশি বসে আছে। আবির একবার পেছনে তাকায় আর দেখে নেহা জানালা দিয়ে মুখ বাড়িয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। আর নিশিও আবিরকে রিক্সাতে ওঠার জন্য বলছে। নিশির এমন হট করে আগমনে আবির একটু চমকে গেলেও কিছুই বলে না। নিশির দিকে তাকাতেই নিশি রিক্সাতে উঠতে বলে, কিন্তু আবির মিন্নুর দিকে তাকিয়ে বলে, আসলে আমার একটু কাজ আছে, তুমি যাও, আমি মিন্নুর সাথে আসছি। তুমি কি জানো শিহাব জেল থেকে বের হয়েছে আর তোমাকে নিয়ে কি যেন একটা প্ল্যান করেছে? আচ্ছা, আমি শিয়াবের সাথে কথা বলে নিব, দরকার হলে পা ধরে মাপ চাইব। এখন মিন্নুর সাথে আমার যেতেই হবে। ওই কি বলে সব? শিহাব পা ধরবে কেন? দরকার হলে পিটাবে ওকে। ভয় করে আমার। গাধা একটা। আচ্ছা তাহলে তুমি যাও, আমি গেলাম। নিশি চলে যায়। আবির মিন্নুর দিকে তাকিয়ে বলে, চিন্তা করিস না, তোর আপার সাথে যারা যারা খারাপ ব্যবহার করেছে তাদের ঠিকই পুলিশ ধরবে। কি হইব ভাইজান ধইরা, ওরা তো ঠিক ছাড়া পাইয়া যাইব, সব টেকার কাছে হাইরা যাইব ভাইজান। ওরা আপার লগে যা করেছে তার বিচার মৃত্যু, কিন্তু ওরা ঠিকই ছাড়া পাইয়া বাইরে ঘুরব, আবার আপারে আইসা জ্বালাইব। হাসেন কেন ভাইজান? আমি আছি তো। আপনি থাইকা কি হইব? আপনি এমনিতেই ভার্সিটির পোলাপানদের কাছে মার খাইয়া পইরা থাকেন, আপনি কি করবেন? আবির আবারও হাসে। মিন্নুর মাথায় হাত দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, মিন্নুর সাথে আবির হসপিটালে যায়। হসপিটালের করিডোরে মিন্নুর বাবা আর আপাকে দেখেও। আবির বলে, কি রে, তোর আপা এখানে কেন? বেড কোথায়? ভাইজান, বেড লইতে হইলে প্রতিদিন মেলা ভাড়া দেওয়ান লাগবো, আমরা না পারছি খাইতে, আর ভাড়া দিমু কেমনে? তার উপরে তো ডাক্তারদের টাকা দিতেই হয়। হের লাইগা আপারে ডাক্তারটা এই মাটিতে হুইয়া রাইখা দিয়েছে। আচ্ছা চল। আবির মিন্নুর সাথে এগিয়ে যায়। পকেট থেকে ফোন বের করে কি যেন করে আবির। তারপর আবার পকেটে ফোন গুঁজে মিন্নুর সাথে ওদের কাছে গিয়ে দাঁড়ায়। রেনু আপার চোখ বন্ধ করে আছে, গায়ে কোনো রকমের কাঁথা জড়ানো, চোখের নিচে কালি পড়ে গেছে। বোঝা যাচ্ছে মেয়েটা না ঘুমিয়ে সারা রাত কান্না করেছে, এখনো চোখে পানি লেগে আছে। ফর্সা সুন্দর মিষ্টি মুখটা আর দেখতে কেমন যেন বিভৎস লাগছে। সারা মুখে রক্ত ফুটে ওঠার দাগ, গলাতে মুখে কামড়ের দাগ স্পষ্ট। আবির চোখ বন্ধ করে নেয়। গায়ের লোমগুলো অজান্তেই রাগের বিভীষিকায় দাঁড়িয়ে যায়। মিন্নু তখন আবিরের হাত ছেড়ে দেয়, ওর বাবার দিকে তাকিয়ে বলে, আব্বা দেখো কে আইছে। মিন্নুর বাবা ওদের দিকে ঘুরে তাকায়। তুমি না সেই দিনের ছেলে? মানে কইতাছি তুমি না একদিন আমগো বাড়িতে আসছিলা? জি। রেনু চোখ মেলে তাকায়। আবিরের কণ্ঠ শুনে রেনু চোখ খুলে তাকিয়ে
দেখে মিন্নুর সাথে আবির দাঁড়িয়ে আছে। রেনু কোনো রকম শোয়া থেকে বসার চেষ্টা করে, কিন্তু পারে না। আবির হাঁটু মুড়ে বসে রেনুর পাশে। আপনি আসছেন? মিন্নিকে অনেকবার বলেছিলাম আপনাকে নিয়ে আসতে। সেদিনের ঘটনার জন্য আমি লজ্জিত, তাই আপনার কাছে মাফ চাইতে চেয়েছিলাম। আমি জানতাম না আপনি সবার মতো না, কিন্তু দেখুন না, আজ সেটাও করতে পারছি না। কুকুরগুলো আমাকে অপবিত্র করে দিয়েছে। যদিও আমি আগে অপবিত্র ছিলাম, তবুও কুকুরগুলো আমাকে খুবলে খুবলে খেয়েছে। আবির চুপ করে আছে। রাগের পরিমাণ বেড়ে যেতে থাকে। নিজেকে আপাতত কোনো রকমের সামলে নিয়ে রেনুর গোলগাল মায়া গচ্ছিত মুখের দিকে তাকিয়ে বলে, বেড দেয়নি কোনো ডক্টর? আর পুলিশ কি এসেছিল? ডাক্তার টাহা চায়, ওর গায়ে ব্যথা, ঠিকমতো ওষুধ কিনবার পারি না, আর ডাক্তারের টাহা আর বেড ভাড়া কেমনি দিমু? আর পুলিশ আইছিল পরের দিন, আইসা উল্টাপাল্টা আমাকেও শাসায় গেছে। কই তোরা মুখ বন্ধ করে থাকবি? এটা কারা কইছে জানিস? অমুক নেতার পোলারা, তমুক নেতার পোলারা। কেসটা যেন এখানে শেষ করা যায়, বেশি গলাবাজি করলে খবর আছে। জানো বাবা, পুলিশরা সব জানে কারা করছে। আমরা থানায় যাইতেও আমাদেরকে গালি দিয়ে বাইর করে দেয়। আমরা কি মানুষ না বাবা? আমরা তো চুরি করি না, আমরা তো বাইসা থাকার জন্য কাম করে খাই। তাই দেশের বড় বড় নেতারা ঠিকই আমাকে সহ্য করতে পারে না। যখন ও বাড়িতে আইছিল, আমি তখন কাজে বাইর হইয়া ভাত জোগাইছি। আমারই মায়া তো, কে আর কি বা করবে সংসারের জন্য। আবির রেনুর বাবার কথা শুনে চোখ দুটো বন্ধ করে। রাগের বিশাল যেন পুরো শরীরটাকে কাঁপিয়ে দিচ্ছে বারবার। আবির রেনুর বাবার কাঁধে হাত রেখে বলে, চিন্তা করবেন না, ওরা শাস্তি পাবেই। আর এখনই ডক্টর নিজে এসে স্পেশাল বেড সহ কেবিনে নিয়ে যাবে। আপনাদের কিছুই ভাবতে হবে না। আবিরের কথা শুনে রেনু অবাক হয়। অবাক হয় ওর বাবাও। কিন্তু আবিরের কথা শেষ হতে না হতেই হসপিটালের মেন ডক্টররা এসে ওদের পাশে দাঁড়িয়ে বলে, আপনারা কে বলেন তো? আগে বলবেন তো আপনারা সাজিদ স্যারের আত্মীয় হন। ওই এনাদের জন্য ভিআইপি কেবিনের ব্যবস্থা করো। রেনুকে তুলে নিয়ে ভিআইপি কেবিনে নিয়ে যাওয়া হয়। রেনুর বাবা আর রেনু অবাক হয়ে তাকিয়ে থাকে আবিরের দিকে। সবাই কেবিনের মধ্যে প্রবেশ করে। রেনু সবার দিকে তাকিয়ে বলে, বাবা, তুমি মিনুকে নিয়ে বাইরে যাও, আমি ওর ভাইজানের সাথে কিছু কথা বলবো। মিনুকে নিয়ে ওর বাবা বাইরে চলে যায়। আবির একটি টুল এনে কেবিনের পাশে বসে রেনুর দিকে তাকিয়ে চুপ হয়ে থাকে। রেনু বলে, আমি বুঝে গেছি আপনি সাধারণ কেউ নন। বাহির থেকে আপনাকে যেমন মনে হয়, ভেতর থেকে আপনি আলাদা। সত্যি করে বলবেন আপনি কে? বাবা এত পায়ে ধরেও ভাঙাচুরা বেড ওঠাতে পারেনি, আর আপনি আসতেই এরকম কেবিন হয়ে গেল। সত্যি করে বলুন প্লিজ, আপনি কে? আবির ঠিক কি বলবে বুঝতে পারছে না। বসা থেকে উঠে দাঁড়ায়। রেনুর কানের কাছে মুখ নিয়ে আস্তে গলায় বলে, আমি একজন মাস্তান, বলতে পারেন পুরো দেশের একজন মাফিয়া। নিলয় হলো সেই মাফিয়া জগতের একজন ভয়ঙ্কর লোক। আমি আবির নই, নিলয় আমি। সবাই এটা জানে না। আর সারা দেশের পুলিশ, এক কথায় সব ধরনের প্রশাসনিক লোকেরা আমাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আমাকে কেউ চিনে না, এখানে হাতে গোনা কয়েকজন ছাড়া। যেমন আপনি এখন জানলেন। আশা করি এটা গোপনেই রাখবেন। আর আপনার সাথে যারা যারা এমন করেছে তারা তো শাস্তি পাবেই। কথাগুলো বলে আবির চলে আসতে যাবে। আবির খেয়াল করে রেনুর মুখে একটা চিলতে হাসি লেগে আছে। এটা তার চিলের কোনো হাসি নয়, একটা প্রশান্তির হাসি। এক ঝটকাতে রেনু আবিরকে বিশ্বাস করে নিয়েছে, যা আবিরের সত্যি ভালো লাগার বিষয়। আবির চলে আসবে, তখনই রেনু বলে ওঠে, কেন আপনি মাফিয়া হয়েছেন? আর কেনই বা এভাবে ঘুরে বেড়াচ্ছেন? আবির একবার তাকায় রেনুর দিকে, তারপর কোনো কথা না বলে হনহন করে চলে আসে সেখান থেকে। হসপিটাল থেকে বের হতে মেন রাস্তায় কালো রঙের একটা গাড়ি এসে দাঁড়ায়। আবির জানে এটা ওর নিজেরই গাড়ি। আবির গাড়িতে বসে চলে যায়। কেমন আছিস সাজিদ? আবির সোজা সাজিদের বাড়িতে চলে আসে। সাজিদ একা থাকে। আবিরের থেকে বয়সে কয়েক বছরের বড় হলেও আবিরের সাথে ওর সখ্যতা অনেক দিনের। নিলয়, তুই এখানে? সাজিদ, সময় এসে গেছে প্রকাশিত হওয়ার। তোকে যেটা বলতে এসেছি সেটা কর। তুই আগামীতে মেয়র হবি না। শফিক সাহেবকে তো চিনিস, টাকাওয়ালা লোক। কেন চিনব না? বুঝেছি নিলয়, তিনি হতে চান মেয়র, তাই তো? আচ্ছা চল তাহলে প্রকাশ ঘটনায় ধ্বংস করি শহরটাকে। না রে, এবার কোনো শহর ধ্বংস নয় রে। ফারহও নেই, আছে কেবল তুই আর আমি।
রাহাত আর সৌরভ কোথা থেকে আমি জানি, তোকে বলতে যেও অনেকবার বলিনি, কারণ আমি জানি তুই রেগে গেলে কি করবি। এটা নিয়ে ধর ওদের ঠিকানা, রাতে আমাকে কল করিস। আবির চলে আসে সেখান থেকে, পকেট থেকে ফোন বের করে আবার সাজিদকেই কল দেয়। বল নিলয়। সন্ধ্যায় আমার সাথে দেখা করবি? শফিক সাহেবের বাসায়? না, ওখানে প্রবলেম আছে। শফিক সাহেবের বাড়ির পাশে একটা জায়গা আছে, সেখানে আসবি, দরকার আছে। আর শোন, সিম্পলভাবে আসবি। আজ আকাশে মেঘ জমেছে, হট করে বৃষ্টি চলে আসার অপেক্ষা যেন প্রকৃতি থমকে আছে। আবির নামের নিলয় মাফিয়া শফিক সাহেবের বাড়ির উঠানে বড় লিচু গাছের নিচে সিমেন্ট মালি দিয়ে গোলা চত্বর করে বসার জায়গা বানানো, সেখানে বসে আছে। সন্ধ্যা হতে এখনো কিছু সময় বাকি। মাটির দিকে তাকিয়ে আবির মনে মনে অনেক কিছুই ভাবছে কয়েক বছর আগে সেই রক্তাক্ত ঘটনা। ফারাহ, আবির আর সাজিদ ছিল খুব কাছের বন্ধু। ফারাহ আর সাজিদের তেমন কেউ ছিল না। সাজিদ ছিল সৎ মায়ের আদলে থাকা অবহেলিত একজন ছেলে, আর ফারাহ থাকতো ওর মামির সংসারে, যেখানে প্রতিনিয়ত ওর ওপর নির্যাতন চলতো। মজার ব্যাপার হলো, তিনজনেরই দেখা হয় কিশোরী নির্বাচনী জেলখানায়। অবাক করা বিষয় হলো, তিনজনের একদিনেই ছাড়া পেয়ে যায়। জেলখানাতেই তিনজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। ফারাহের মামা তাকে আদর করলেও মামি ছিল একজন ভয়ঙ্কর মহিলা। মামা বাসার কাজে বাইরে থাকলে তার সুন্দরী হট মামি তার প্রেমিককে ডেকে এনে রাতের পর রাত কাটাতো। ফারাহ সবকিছু দেখে তো মামিকে বারণ করত, কিন্তু ওর মামি ফারাহকে অনেক মারে, আর মামাকে যেন এসব কথা না বলে, তার জন্য মারে তাকে। একদিন এসব কিছু সহ্য করতে পারেনি, সে চেয়েছিল ওর মামাকে সব বলে দেবে, কিন্তু ওর মামি সেদিন রাতেই ফারাহর রুমে ঢুকে কাপড়গুলো ছিঁড়ে চিৎকার দিতে থাকে। তখন ওর মামা এসে ফারাহর কোনো কথা শোনে না। এক পর্যায়ে ফারাহকে বেল্ট দিয়ে পেটাতে থাকে খুব। কেবল মামা নয়, তার মামিও তাকে পেটাতে থাকে। ফারাহ আর সহ্য করতে পারে না। রুমের টেবিলে থাকা আপেল কাটার ছুরি দিয়ে ওই দিন রাতেই ঘুমিয়ে থাকা মামা আর মামিকে মেরে খুন করে। তারপর আর কি, সে চলে আসে কিশোর সংশোধন কারাগারে। কিন্তু ফারাহ এখানে এসে আরো দুজন বন্ধু পায়। সব কিছু ছেড়ে চলে যেতে হবে আমায়, না হয় জেলখানাতে কাটাতে হবে। আমার অনিশ্চিত জীবনে আমি কাউকে জড়াতে চাই না। তাছাড়া মাফিয়ারা কখনো প্রেমে পড়ে না, পড়তেই নেই তাদের। যেখানে রক্তের তাজা গন্ধে জীবন কাটিয়ে দেওয়া যায়, সেখানে ভালোবাসা কি থাকতে পারে? নেহাকে আমার জিজ্ঞাসা করা দরকার, সেদিন রাতে কি হয়েছিল। সাইলেন্সার লাগানো পিস্তল তার কাছে কি করে এলো? নাকি সত্যি সে আমার মতো খুনি? আমাকে জানতেই হবে, সে ছিল নাকি অন্য কেউ। আবার ক্যামেরাগুলো কে লাগিয়েছিল? এটা নিশ্চয় নেহাই জানে। সব কিছু জেনে আজ রাতেই অর্ক, রাহাত আর স্বরূপকে মেরে চলে যাব বহু দূরে, যেখানে থাকবে না কোনো রক্তের খেলা, থাকবে না পিছুটান। তোমার কোমরে ওই দিন আমি একটা পিস্তল দেখতে পাই, ওটা কি তোমার পিস্তল? আবিরের কথা শুনে নেহা চুপচাপ বসে থাকে। নেহা তার ভালো লাগার কথাগুলো বলতে যেও পারল না। নেহা চেয়েছিল আবিরকে তার ভালো লাগে, আর ভালো লাগাটা তৈরি হতে অনেক সময় লেগেছে। এই কারণে কথাগুলো বলতেই নেহার আটকাচ্ছে। কি হলো বলো? আসলে ওই দিন রাতে নিলয়ের পিছু নিয়েছিলাম আমি, কিন্তু আরো দুজন লোক তোমার পিছু নিয়েছিল। তার মতে আমার চেনা একজন লোক ছিল, যে কিনা নিলয়ের শিকারটাকে মেরে দেয়, আর আমি তাকে দেখে ফেলি। এরপর দুজনের ধাক্কা লাগে।
ওর হাত থেকে পিস্তল পড়ে যায় আর সেটা আমি রেখে দেই নিজের কাছে। ও, তা কে ওই লোকটা যার সাথে তুমি ধাক্কা খেয়েছিলে? তুমি তাকে চেনো রাকিবও? আমি অবাক হয়ে নিলয়ের মতো করেই সে যে ও এসেছিল আর ওই লোকটাকে মেরে চলে যায়। ও, আরেকজন কে ছিল? ঠিক চিনি না আমি। আসলো, ক্যামেরা লাগালো আর চলে গেল। বুঝতেই পারিনি সে কে, তবে এটা মনে হয়েছিল সে একজন মেয়ে। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ কেন? ইয়ে না, মানে আমাকে সবকিছু বলার জন্য। দুজন আবার চুপ হয়ে যায়। আকাশে মেঘের ছড়াছড়ি, বৃষ্টি এলো বলে আবির আবারও নিচের দিকে তাকিয়ে থাকে। আবির, তোমাকে একটা কথা বলি। বলো। আচ্ছা, আগে একটা প্রশ্ন করি, তুমি কি কাউকে ভালোবেসেছো কোনোদিন? না, ভালোবাসা? আরে কে আমাকে ভালোবাসবে শুনি? আলো ছেড়ে কে চাইবে অন্ধকারের আলোর খোঁজে হাত ধরে চলতে? কি বলো এসব? তোমার কথার কিছুই বুঝি না। আচ্ছা শোনো, তোমাকে যদি কেউ ভালোবাসে তাহলে কি করবে? নিশি আমাকে ভালোবাসে, এটা আমি জানি, বুঝি, দেখি কি করি। মানে নিশি তোমাকে ভালোবাসে? ওই, তুমি জানো কি করে? ওর কথা শুনলেই বুঝতে পারি। ওরে বোঝার লোক রে, আমার কথা শুনে কি একটু বুঝতে পারো না আমি তোমাকে ভালোবাসি, গাধা? শেষের কথাটা নেহা আস্তে করে বলে। আবির নেহার দিক থেকে চোখ নামিয়ে নেয়। আবির বলে, তুমি কি যেন বলবে বলেছিলে? না থাক, বলবো না আসলে। আবিরের ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে সাজিদের ফোন কল। আবির আর দাঁড়ায় না, বসা থেকে উঠে দাঁড়ায়। নেহার দিকে তাকিয়ে বলে, ভিতরে যাও, বৃষ্টি আসবে মনে হয় খুব জোরে। তুমি কোথায় যাচ্ছ? আবির কোনো উত্তর দেয় না। সাজিদ সিম্পল ভাবে এসেছে, আবিরও সাধারণভাবে। সাজিদ বলল, কি রে, কি কারণে ডেকেছিস? তোর মনে আছে কেন তুই জেলখানাতে এসেছিলি? মনে থাকবে না কেন গাধা? নিজের সৎমাকে মেরে চলে এসেছি জেলে, ওখানে যেয়ে তোর সাথে পরিচয়। কিন্তু আমরা আজও জানলাম না তুই কেন জেলে এসেছিলি। জানবি। শোন, আমি এই শহর ছেড়ে চলে যাব অনেক দূরে। আজ রাতে কয়েকজনকে তার নিজের ঠিকানায় পাঠাবো। শহর থেকে মাফিয়া কিং গল্পটা শেষ করতে চাই। অল্ক, রাহাত, সৌরভ আর শাইনের লোকজন, তুই ব্যাপারটা দেখিস সাজিদ।